হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। ভালোবাসা মানুষের এই রূপ সে কিভাবে মেনে নেবে, যে ঘরটা প্রতিটা কোণায় তার ভালোবাসার স্মৃতি, যেখানে একসময় নিঃশ্বাস নিলে নিরাপত্তা জড়িয়ে ধরত, আজ সেখানে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যে হাতে সে তাকে ভালোবেসে আগলে রেখেছে, সেই হাতেই লেগে আছে মানুষের রক্ত। যাকে সে ফুলের মতো করে যত্ন করে, যার চোখে সে ভালোবাসা খুঁজে পায়, সে মানুষটা কিভাবে আরেকজনকে এতটা নিষ্ঠুরভাবে মারতে পারে? ঈশা ভাবতেই থাকে। তাদের সেই সুন্দর মুহূর্তগুলো একে একে ভেসে ওঠে চোখের পাতায়। হাসি, যত্ন, ভালোবাসা, নির্ভরতার স্পর্শ, নিঃশব্দ প্রতিশ্রুতি। সেই মুহূর্তগুলোর উপর আছড়ে পড়ে কালকের সেই ঘটনাগুলো, রক্ত, চিৎকার আর নির্মমতা। দুটো স্মৃতি একে অন্যকে ছিঁড়ে ফেলছে। ঈশার খুব করে চাইছে এই ঘটনাগুলো যেন মিথ্যা হয়, সব কিছু যেন একটা দুঃস্বপ্ন হয়, ঘুম ভাঙলেই যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু ঘুম তো ভেঙেই গেছে। কিভাবে সে ঘৃণা করবে এই লোকটাকে, যাকে সে ভালোবাসে, যার নাম ভাবলেই বুকের ভেতরে কাঁপন ওঠে। তাকে ঘৃণা করার শক্তিটুকু যে তার নেই, যে সবসময় তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে, তাকে কিভাবে ঘৃণা করবে সে? ঈশার চোখের জলের বাঁধ ভাঙে না, অশ্রু গড়িয়ে পড়ে, শ্বাস ভেঙে ভেঙে আসে, অনবরত কান্না করতে থাকে ঈশা। এই সবের মাঝেই স্বপ্নের ঘটনাগুলো সরে যায় ঈশার মাথা থেকে। কালকে সব কিছু নিয়ে ভাবতে থাকে, বীরের হিংস্র আচরণগুলো মনে করতে থাকে। অনেকক্ষণ কাঁদার পর একসময় ঈশা থামে, নিজেকে সামলায়। এভাবে ভেঙে পড়লে চলবে না। ঈশা উঠে মুখে হাত বুলিয়ে অশ্রু মুছে ফেলে, গভীর শ্বাস নেয় কয়েকবার। রুমে হঠাৎ কখন কে চলে আসে ঈশা ধীরে ধীরে আলমারির দিকে যায়। পেটে তার অসহ্য ব্যথা, ফ্লোরে পাও ফেলতে পারছে না। দরজা খুলতেই সাজানো পোশাকগুলো চোখে পড়ে, বীরের পছন্দে কেনা, তার জন্য বেছে রাখা। প্রতিটা কাপড়ের যেন এক অদৃশ্য অধিকার লেগে আছে। একটা ড্রেস নেয় ঈশা, মুখে পানি ছিটায়, চেষ্টা করে নিজেকে স্বাভাবিক করতে। ঈশা রুমে আসার কিছুক্ষণের মধ্যেই দরজা নক করে। একটা পরিচিত কণ্ঠ, ম্যাম। দরজা খুলে ভেতরে ঢুকে এলিজা। তার চোখ দ্রুত ঈশার মুখ স্ক্যান করে নেয়। লালচে চোখ, চাপা কান্নার চিহ্ন, কিছুই তার দৃষ্টি এড়ায় না। এলিজাকে দেখে ঈশা হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। তার চোখে একরাশ প্রশ্ন, একরাশ আতঙ্ক। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই এলিজা খুব সূক্ষ্মভাবে চোখের ইশারায় তাকে থামায়। সেই দৃষ্টিতে ছিল সতর্কতা। ঈশা এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সে বোঝে এই ঘরে কথা বলা যাবে না। ঈশা শান্ত হয়ে যায়, নিজেকে গুটিয়ে ফেলে আবার। এলিজা স্বাভাবিক ভঙ্গিতে খাবারগুলো গুছিয়ে রাখতে থাকে, ট্রে টেবিলে রাখে, ন্যাপকিন ঠিক করে, গ্লাসে পানি ঢালে। সবই খুব সাধারণ, তবুও তার আঙুলের নড়াচড়া অস্বাভাবিকভাবে সচেতন। খাবার গোছাতে গোছাতে এলিজা হাতের আঙুল দিয়ে খুব সূক্ষ্মভাবে কিছু একটা দেখায় ঈশাকে, একটা নির্দিষ্ট দিক। তার চোখে এক সেকেন্ডের জন্য ঈশার চোখে আটকে যায়। চোখের ইশারায় শব্দ বিনিময় করে। সবকিছু গুছিয়ে এলিজা স্বাভাবিকের গলায় বলে ওঠে, ম্যাম, এই দুইটা আইটেম কিন্তু খাবেন। আপনার জন্য আজ স্পেশাল করেছি, আপনার অনেক পছন্দ হবে। এলিজার কথা ঈশার কপালে ভাঁজ পড়ে। সে খাবারের দিকে তাকায়, আবার এলিজার দিকে। পরক্ষণেই সে বুঝতে পারে এলিজা হয়তো হেয়ালি করছে। এই সাধারণ বাক্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু, কিছু বোঝানোর চেষ্টা। ঈশার বুকের ভেতর থকথক শুরু হয়। এলিজা আবার বলে, খেয়ে নেবেন ম্যাম, দ্রুত, নয়তো ঠান্ডা হয়ে যাবে। শব্দগুলো ইচ্ছে করে জোর দিয়ে বলা। তারপর আর এক সেকেন্ডও দাঁড়ায় না এলিজা। দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকা এখন তার জন্য বিপদ। এলিজা চলে যেতেই কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে ঈশা। তার বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। ঈশা এগিয়ে যায় টেবিলের দিকে, খাবারের দিকে তাকায়। ঢাকনাটা ওঠাতেই ঈশা দেখে খাবারের জায়গায় সুন্দর করে রাখা আছে একটা ওষুধের শিশি।
একটা চিরকুট আর একটা ছোট ছুরি। ঈশা ভীষণ অবাক হয় এটা দেখে, কিন্তু কোনো শব্দ করে না। দ্রুত চারপাশে তাকায়, পরপর এগুলো ওনার পিছনে লুকিয়ে নেয় আলগোছে। চলন এতটাই স্বাভাবিক যেন সে শুধু প্লেট সাজাচ্ছে। ঈশা এক সেকেন্ডও নষ্ট না করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ঈশা পা কাঁপছে হালকা, কিন্তু মুখে কোনো ভাব নেই। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে ঈশা কয়েক মুহূর্ত। সে জানে না আর কি আসবে তার সামনে, আর কি আসতে চলেছে। সে এতদিন অনেক কিছুই টের পেয়েছে, কিভাবে বিয়ের তাকে একটার পর একটা মিথ্যা কথা বলেছে। সে জানে তার স্বপ্নে দেখা ঘটনাগুলো যে অবাস্তব না, এটাও সে বুঝেছে। কারণ বারবার একটা জিনিস দেখে সে, সেই এক মানুষগুলো একই কথা। ঈশা জানে না আর কোন নির্মম সত্য তার সামনে আসবে, এই ভেবে ভয় পাচ্ছে সে। নিজেকে শক্ত করে ধীরে ধীরে মুঠো খোলে ঈশা। চিরকুটটা ভাঁজ করা। ঈশা ভাঁজ খুলে পড়তে শুরু করে। প্রথম লাইন পড়তেই তার কপালে ভাঁজ তীক্ষ্ণ হয়ে ওঠে। এলিসা তাকে গল্প কেন শোনাচ্ছে, এত হেয়ালি কেন করছে। ঈশা প্রথমে বিরক্ত হলেও পরে এক একটা শব্দ, এক একটা বাক্য তার শরীরে কাটার মতো বিঁধতে থাকে। আদনান রহমান, সাইমা রহমান। আদনান সাহেবের 3 ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে। বড় ছেলের নাম আবির রহমান আর তার স্ত্রীর নাম জান্নাত। আদনান রহমানের ছোট ছেলে, তার নাম আদ্রিয়ান রহমান। ঈশা যখন নামগুলো পড়ছিল তার ভেতরটা অজানা কারণে ছটফট করছিল তখন। আর তার একমাত্র আদরের মেয়ে, সবার ছোট, ঈশা জারিন রহমান। নিজের নাম পড়তেই ঈশার চোখ বড় হয়ে যায়, ঢোক গিলে সে। ঈশা প্রথমে সামনে এমন কিছু আছে এই ভয়ে হচ্ছে তার। নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। হাসি খুশি পরিবার তার। ঈশা বাবা মা ভাই বোন চোখের মণি। বাবা মায়ের একমাত্র মেয়ে আর 2 ভাইয়ের আদরের ছোট বোন। তার নাম মানে কি, কিন্তু বীর তো তাকে অন্য কিছু বলেছিল। একটা হাসি খুশি সুন্দর পরিবার, ভাইয়ের সাথে খুনসুটি, এগুলো প্রায়ই তার মনে আসে। সে স্বপ্নে দেখে, অনুভব করে। ঈশা হঠাৎ মনে হতে লাগে চিঠির শব্দগুলো কাগজে লেখা নয়, তার বুকের ভেতর খোদাই করা স্মৃতি। এগুলো তার খুব চেনা, খুব পরিচিত। নামগুলো তার অজানা। সাফা আহমেদ নামটা পড়তে ঈশা আজকের স্বপ্নের কথা মনে হয়। হ্যাঁ, এই নাম ছিল, কিন্তু ঈশা তো এলিজাকে বলেনি। তাহলে সে কিভাবে জানল? ঈশার শরীর অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করে। ঈশার চোখ ঝাপসা হয়ে আসে। সে সব মিলাতে থাকে। এগুলো কি তার অতীত, তার ঘর, তার মানুষ? হঠাৎ চিঠির ভাষা বদলে যায়। ভাবছো তো ঈশা, আমি অন্যের কাহিনী তোমাকে কেন শোনাচ্ছি? এগুলো অন্যের কাহিনী না ঈশা, এগুলো তোমার জীবনের কাহিনী। তুমি সেই মেয়ে, আদনান রহমান আর সাইমা রহমানের একমাত্র মেয়ে, ঈশা জারিন রহমান। ঈশার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। পরের লাইন পড়তেই ঈশা স্তব্ধ হয়ে যায়। রাজবীর আলভারেজ হলো একজন গ্যাংস্টার, মাফিয়া বস। রাজবীর আলভারেজ, কিং অফ শ্যাডো, যার একটা ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। ঈশার শরীর কাঁপছে। সে এক একটা লাইন বারবার করে পড়ছে, বোঝার চেষ্টা করছে কথাগুলো। মনে হচ্ছে শব্দগুলো বদলে যাবে, অন্য কিছু হয়ে যাবে, কিন্তু না, এগুলো ঠিক সেখানেই আছে। পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নেই যা ভিড় করে না। ও তোমাকে বলেছে অ্যাক্সিডেন্টের কারণে তোমার স্মৃতিশক্তি মুছে গেছে। আসলে ও তোমার স্মৃতিশক্তি মুছে দিয়েছে। দিন দিন ওষুধের প্রভাবে তোমাকে পাগল বানিয়ে রেখেছে, নিজের হাতের পুতুল করেছে। যেভাবে সে চালাচ্ছে ঠিক সেভাবেই তুমি চলছো। ঈশা হঠাৎ ঠান্ডা ফ্লোরে বসে পড়ে। তার মাথার কাজ করছে না। ওই মেয়েটার মুখ, গত রাতের দৃশ্য, নিকো তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তার মানে ওগুলো তো মিথ্যা না। ঢোক গেলে আবার পড়তে শুরু করলো। ওই যে তুমি আমাকে বলো সবচেয়ে বেশি তুমি একটা মেয়েকে দেখো। হ্যাঁ, সে সাফা, তোমার বোন, যাকে বীর আর নিকো মেরেছে তোমার চোখের সামনে।
ঈশার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড শব্দ কানে বাজছে। মনে আছে কিনা তোমার জানি না, কিন্তু কিছুদিন আগে তোমার মাকে পুড়িয়ে মারার চেষ্টা করে নিকো, বীরের নির্দেশে, কিচেনে সিলিন্ডার ব্লাস্ট করিয়ে। লেখাটা পড়তেই ঈশার মনে করার চেষ্টা করছে। হ্যাঁ, সে দেখেছে ঝাপসা আগুন, চিৎকার, ধোয়া, শাড়ির আঁচল জ্বলছে। ঈশার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। না, তার স্পষ্ট মনে নেই, কিন্তু এরকম কিছু যেন হয়েছিল। তোমার বড় ভাই আবিরকে তুলে নিয়ে মেরে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। তোমার সব মনে পড়বে একদিন, আমি জানি, কিন্তু সেই দিন পর্যন্ত আমি থাকবো না। তাই তোমাকে আগে থেকেই সব জানিয়ে যাচ্ছি। তোমার বাবা আদনান রহমান আর বেঁচে নেই। এই লাইনটা পড়তেই ঈশার বুক থেকে যেন শব্দ বের হলো, একটা নিঃশব্দ আর্তনাদ। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এলিসা সত্যের আড়ালে মিথ্যার জাল বুনছে, কিন্তু এই মুহূর্তে ঈশার মস্তিষ্ক পার্থক্য করতে পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা। গত 4 মাসে সে অনেক অস্পষ্ট স্বপ্ন দেখেছে, অনেক কিছু তার মনে হয়েছে, রক্ত, চিৎকার, আগুন, কিন্তু সব ছিল ঝাপসা। 1 মাস ধরে সেগুলো অস্পষ্ট ছিল। আর কাল রাতের দৃশ্য, সেটা তো জলজ্যান্ত। সব কিছু যেন এক সুতোয় গাঁথা হয়ে যাচ্ছে এখন। ঈশা থামে না, চোখের পানি মুছে আবার পড়ে। প্রতিটা শব্দ তার ভেতরের দেওয়াল ভেঙে দিচ্ছে। ওয়াশরুমে আয়নায় তার প্রতিচ্ছবি, ফ্যাকাশে মুখ, কাপা ঠোঁট, ভয়ের গভীর ছায়া। সে কি সত্যি একটা পুতুল? তার ভালোবাসাকে একটা সাজানো কারাগার? রাজবীরের চোখে সে কোমলতা সে দেখেছে, সেটা কি অভিনয়? ফ্লোরে ঠান্ডা টাইলসে বসে থাকা ঈশা আর আগের সেই নরম ভয় পাওয়া মেয়ে না। তার চোখে প্রথমবারের মতো জন্ম নিয়েছে সন্দেহ, আর সেই সন্দেহের আগুন একদিন সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি তোমার ডায়েরি খুঁজে বের করো। তুমি ডায়েরি লিখতে, তোমার প্রতিটা কথা তুমি ডায়েরির পাতায় লিখে রাখতে। ওরা তোমার ডায়েরি খুঁজেছিল, কিন্তু পায়নি কোথাও। তাহলে এটা তোমার রুমেই আছে, হয়তো তুমি নিজে কোথাও লুকিয়ে রেখেছ, যে জন্য তারা পায়নি। তুমি খুঁজে দেখো। তোমার পড়া বইগুলোর মাঝেও অনেক কিছু থাকতে পারে, তুমি দেখো, তাহলে তোমার বিশ্বাস হবে আমি মিথ্যা বলছি না। ঈশা এতটুকু পরেই উঠে আসে। আজ সে সব সত্য বের করবে। ওয়াশরুমের দরজা খুললে বাইরে বেরোনোর পর ঈশা মনে হয় এই ঘরটা আর আগের মতো নেই। সব কিছু একই আছে, অথচ সব কিছু বদলে গেছে। তার চোখ দুটো লাল, কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। চিঠিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে রুমের চারপাশে তাকায়। সব কিছু তল্লাশি করে প্রথমে ধীরে, তারপর অস্থিরভাবে। ড্রয়ার খুলে ওয়ার্ড্রপ, সব জায়গা খুঁজে, ড্রেসিং টেবিল, বিছানা, ম্যাট্রেস উল্টে ফেলে, কিন্তু কিছুই নেই। যেন কেউ আগে থেকে সব পরিষ্কার করে রেখেছে। বীর হয়তো সব সরিয়ে ফেলেছে। ঈশার বুকের ভেতর আবার ধকধক করতে শুরু করে, কিন্তু সে থামে না। দ্রুত পা বাড়ায় তার রুমের সাথে অ্যাটাচ আরেকটা ছোট রুমে, যেটা প্রায় স্টাডি রুমের মতো। চাবি খুঁজে বের করে লক খুলে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেওয়াল জুড়ে বড় বড় বইয়ের তাক, অস্ত্রের সমাহার, ফাইলের তাক। ঈশার চোখ যায় বইয়ের দিকে, অনেক অনেক বই, গল্পের বই, নভেল, ফাইল। ঈশা পাগলের মতো একটার পর একটা বই টেনে নামাচ্ছে, মেঝেতে ছড়ে ফেলছে, পাতা উল্টে দেখছে, ভেতরে কিছু আছে কি না খুঁজছে। ধুলোর গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু সে থামছে না। বইগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝে জুড়ে পড়ে আছে। তার চুল এলোমেলো, হাত কাঁপছে। হঠাৎ একটা মোটা স্কেচ বুক তাকের পেছন থেকে পড়ে যায় মেঝেতে। ঈশার স্কেচ বুকটা তুলে নেয়। মলেটটা ধুলো মাখা, আঙুল দিয়ে ঝেড়ে খুলতেই প্রথমে একটা বাড়ি, লেখা আসে রহমান ভিলা। ঈশা আঁকা ছবিগুলো যেন বাস্তবে ফুটে ওঠা এক একটা জীবন্ত দৃশ্য। পরিবারের সুন্দর সুন্দর মুহূর্ত আঁকা স্কেচে। আদনান রহমানের হাসি মাখা মুখ, চোখের কোণে স্নেহে ভাঁজ, এত জীবন্ত যেন এখানেই ডাকবেন ইসু। ঈশা পাতা উল্টায়,
তার মা সাইমা রহমান, শাড়ি আঁচল কাঁধে, ঠোঁটে হাসি, চোখে সে অদ্ভুত শান্তি যেটা শুধু মায়ের চোখেই থাকে। আরেকটা পাতা, দুই ভাই আবির আর আদ্রিয়ান হাসছে, তার দিকে তাকিয়ে আছে। আরেকটা পাতা, সে নিজে, হালকা ঢেউ খেলানো চুল, চোখে একরাশ স্বপ্ন। ঈশা হাত থেকে স্কেচবুকটা প্রায় পড়ে যাচ্ছিল। এই আঁকাগুলো, এই হাতের লেখা, এই স্টাইল, এগুলো তারই আঁকা। মুহূর্তে এলিজার কথাগুলো মাথার ভেতর প্রতিধ্বনিত হলো। এগুলো আমার জীবনের কাহিনী। তার বুক ফেটে যাচ্ছে। তার বাবা আর নেই। ঈশা স্কেচবুকটা বুকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। চোখের পানি কাগজে পড়ছে, কালি ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সে থামাতে পারছে না। মাথার ভেতর এতদিনের ঝাপসা দৃশ্যগুলি স্পষ্ট হয়ে উঠল। বাড়ির ডাইনিং টেবিলে সবাই একসাথে খাওয়া, মায়ের হাসি, আবিরের আবদার, আদ্রিয়ানের খুনসুটি, সাফা আপুর সাথে আড্ডা, ঘোরা, গল্প, সাফার চিৎকার, রক্ত, সব কিছু এখন পরিষ্কার। সে পুতুল ছিল না, সে অসুস্থ ছিল না, সে পাগল না। তার স্মৃতি কেড়ে নেওয়া হয়েছে, তার জীবন কেড়ে নেওয়া হয়েছে। বীরের চোখে সেই কমলতা, তার যত্ন, তার আদর, সব কিছু তাহলে অভিনয় নাকি ভালোবাসার আড়ালে নির্মম বন্দিত্ব? ঈশা ধীরে ধীরে চোখ মুছে। তার কান্না থেমে আসছে, কিন্তু চোখে এখন অন্য কিছু, শুকনা, স্পষ্ট ঘৃণা। স্কেচবুকটা শক্ত করে ধরে ঈশা দাঁড়ায়। হ্যাঁ, তার মনে আছে ডায়েরির কথা। সে লুকিয়ে রেখেছিল আলমারির নিচে, তাকের একটা বক্সে, সবার আড়ালে, যাতে কারো হাতে না পড়ে। মেঝেতে ছড়িয়ে থাকা বইয়ের ওপর হাঁটতে থাকে সে। এখন এই মুহূর্তে সেই কমল ভীতু ঈশানা। সব কিছু স্পষ্ট হয়ে গেছে তার কাছে। এবার পালা সত্যের মুখোমুখি হওয়ার। এই সাম্রাজ্যে সে থাকবে না, শেষ করে ফেলবে নিজেকে, না হলে বীরকে। ঈশার পা কাঁপছে, কিন্তু গতি থামছে না। ঈশা রুমে গিয়ে আলমারি খুলে সবার নিচ থেকে একটা বক্স বের করে। জুয়েলারি বক্স। হ্যাঁ, সেখানে চামড়ার মলাট দেওয়া তার পুরনো ডায়েরি। কাঁপতে থাকা হাতে ঈশা সেটা খুলে। পাতাগুলোতে তার নিজের হাতে লেখা তারিখ, তার কাটানো সেই বিষাক্ত দিনগুলো। এগুলো পড়তে পড়তেই ঈশা সেই দিনগুলোতে চলে যায়, কিন্তু অদ্ভুত এলোমেলো লাইন, যেন কোনো ভয় তাকে তাড়া করত। সব কিছু মিলে গেছে। এলিজার কথা, স্কেচবুক, ঝাপসা স্মৃতি। ডায়েরিটা রেখে ঈশা আবার চিঠিটার দিকে তাকায়। না, এখনো শেষ হয়নি। সে আবার পড়তে শুরু করলো। জানি না এখনো তোমার বিশ্বাস হয়েছে কিনা, কিন্তু তোমার মতোই আমিও আমার বোনকে হারিয়েছি। ওই নিকো আমার বোনকে ইউজ করে আর ভীর তাকে মেরে ফেলেছে। নিজের বোনের বদলা নিতেই এসেছিলাম আমি এখানে, কিন্তু আমার হাতে আর সময় নেই। আমি চাই তোমার আর আমার সাথে হওয়া অন্যায় প্রতিশোধ তুমি নাও। আমার তো শুধু বোন মারা গেছে, কিন্তু তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে ওই বীর। ঈশার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে আসে। ভেতরে কমলতা স্তরে স্তরে জমাট বাঁধছে। ঈশা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মনে হচ্ছে সে মাটির নিচে ডুবে যাচ্ছে। এখানেই একটা ছড়ি আছে, এটা তোমার কাছে আসবে। শেষ করে দাও তাকে, যে তোমার বোনকে মেরেছে, আদ্রিয়ানের জীবন শেষ করেছে, তোমার বাবাকে মেরেছে, তোমার মাকে সন্তান স্বামীহারা করেছে, তোমার বড় ভাই আজ হুইল চেয়ারে, তার স্ত্রী সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছে। তাকে তুমি ছেড়ে দিও না ঈশা। তাকে ছেড়ে দিলে তোমার পরিবারের প্রতি অন্যায় হবে, সাফার সাথে অন্যায় হবে। তুমি বীরের সাথে ভালোবাসে কিভাবে মেতে উঠলে, যে তোমার ভাইয়ের পবিত্র ভালোবাসা শেষ করে ফেলেছে। সাফা আদ্রিয়ানের জীবন শেষ করে দিয়েছে। ঈশার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আদ্রিয়ান, বাবা, মা, আবির ভাই, প্রতিটা নাম যেন আগুন হয়ে শরীর ছুঁয়ে যাচ্ছে তার। বীর তোমার সাথে মাইন্ড গেম খেলেছে। প্রয়োজন শেষে তোমাকেও ছুঁড়ে ফেলবে। মাফিয়াদের ক্লাবে তোমাকে নিলামে তুলবে। এটাই বীরের প্ল্যান। ঈশার মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। মাথার ভেতর শব্দ থেমে গেছে।
তুমি হয় বীরকে শেষ করো, না হয় বীরের এই অংশকে যা তোমার মধ্যে বেড়ে উঠেছে আরেকটা শয়তানকে এনো না। বীরের রক্ত বীরের মতোই হবে, কলুষিত। এইখানে এই ঔষধ আছে, এগুলো খেলে নষ্ট হয়ে যাবে এই বাচ্চা। এখন তুমি জানো কি করবে, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমি না থাকলেও আমার হয়ে প্রতিশোধটা তুমি নিও। শেষ লাইনটা পড়তেই ঈশার হাত কাঁপে। তার সামনে একটা ছুরি, এক বোতল ঔষধ, একটা ধ্বংসস্তূপ হয়ে যাওয়া অতীত, আর একটা অন্ধকার ভবিষ্যৎ। একই তার সামনে আসলো। ঈশার চোখে এখন আর জল নেই, নেই ভয়, শুধু চমক বাঁধা এক তীব্র সিদ্ধান্তের ছায়া। প্রতিশোধের আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে তার ভেতরে, কিন্তু সেই আগুনের পাশে একটা নরম অব্যক্ত অনুভূতিও আছে। কারণ সে জানে যাকে শেষ করার কথা ভাবছে সে তাকেই ভালোবেসেছে সবচেয়ে গভীরভাবে। ঈশার বুকের ভেতরটা ভেঙে গড়িয়ে যাচ্ছে, বুক চাপড়ে। সে শুধু একটাই শব্দ উচ্চারণ করছে, বাবা, বাবা। শব্দটা দেওয়াল ভেদ করে বেরিয়ে যেতে চাইছে, অথচ ফিরে এসে আঘাত করছে তার নিজের বুকেই। সাফার আর আবিরের বিষয়, কিচেনে আগুনের ঘটনাও তার মনে আছে, কিন্তু আদনান রহমানের মৃত্যু সম্পর্কে সে কিছুই জানে না। বাবার মৃত্যুর খবর শুনেই সে পুরো ভেঙে পড়ে। এলিজার সেই মিথ্যা বানোয়াট কথা, যে কথায় দোষটা ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজবীর আলভারেজের ওপর, এই মিথ্যাটা ঈশার মনে প্রাণে বিশ্বাস করে ফেলে। তার ভাঙা মন তখন যুক্তি মানায় অবস্থায় নেই। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে চায় ঈশা। বাবার সাথে মেলায় ঘোরা, পড়তে না পারলে বাবার ধৈর্য ধরে বোঝানো, পরীক্ষার আগের রাতে মাথায় হাত রেখে দোয়া করা। কিন্তু এখনো সব কিছু স্পষ্ট না তার কাছে, সব কিছু মনে হচ্ছে না তার। মনে করার চেষ্টা করলেই যেন স্মৃতিগুলো কুয়াশার আড়ালে হারিয়ে যায়। শুধু একটা জিনিস পরিষ্কার, বাবার জন্য বুক ফেটে যাচ্ছে। নিজের অসহায়ত্বে ডুকরে কেঁদে ওঠে ঈশা। সে কান্না আর শব্দ করে বেরোয় না, গলা ভেঙে গেছে, বুক কেঁপে ওঠে, শ্বাস আটকে আসছে। বীরের সাথে এতদিনের সব মুহূর্তগুলো তার কাছে বিষে পরিণত হয়। যে দৃষ্টি একসময় তাকে কাঁপিয়ে দিত, যে স্পর্শে সে অদ্ভুত নিরাপত্তা খুঁজে পেত, সব আজ ঘৃণায় পরিণত হয়েছে। তার নিজের ওপর রাগ উঠছে, তাকে মিথ্যে দুনিয়া নিয়ে এসেছে। কেন সে বিশ্বাস করেছিল, কেন সে দুর্বল হয়েছিল। রাগ উঠছে এই অনাগত সন্তানের উপরও। তার হাত অনিচ্ছায় পেটে গিয়ে থামে। এই সন্তান যে তার রক্ত, তার অস্তিত্বের অংশ, আজ তার কাছে শিকল হয়ে গেছে। ঈশার মনে হয়, আমি আমার বাবাকে হারিয়েছি আপনার জন্য। আমার ফুপি ফুপা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছে। ছোট দাদা ভাই তার ভালোবাসা হারিয়েছে। আমার বাবা মা আমাকে হারিয়েছে। ঈশার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে। হারানোর যন্ত্রণা কি সেটা আপনি বুঝবেন। যখন নিজের সন্তানকে, নিজের অংশকে হারাবেন, তখন বুঝবেন হারানোর যন্ত্রণা ঠিক কী। আপন কাউকে হারানোর অনুভূতি তখন বুঝবেন। রাজবীর আলভারেজ মনে মনে এই কথাগুলো আওড়াতে থাকে ঈশা, যেন অদৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শপথ নিচ্ছে। মেক্সিকোর এই বিশাল বহুল প্রাসাদের ভেতর বন্দি ঈশা রহমান হৃদয়টুকু আজ সম্পূর্ণ ভেঙে গেছে। তার মাথায় আর কিছু আসছে না, মস্তিষ্ক পুরো শূন্য হয়ে এসেছে। চোখ খোলা, অথচ দৃষ্টি ফাঁকা। কান্না থেমে গেছে, কিন্তু বুকের ভেতরে ঝড় চলছে। এক ক্রুদ্ধ মা হতে চলা নারী যার সমস্ত ভালোবাসা আজ ঘৃণায় রূপ নিয়েছে। তার সেই ঘৃণাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে একটাই নাম, রাজবীর আলভারেজ। এদিকে এলিজার এখন আর কিছুই ভয় নেই। ধরা পড়লেও তার কিছু যায় আসে না, কারণ একটা কাজ সে করে ফেলেছে। এমন কাজ যার ফল একবার ছড়িয়ে পড়লে আর ফেরানো যাবে না। তার বিশ্বাস, ঈশাকে সে যা বলেছে, এখন ঈশা খ্যাপা বাঘিনীর মতো আচরণ করবে। কারণ একটা মেয়ে কাছে তার বাবার থেকে আপন পৃথিবীতে আর কেউ নেই।
ঈশা যদি বীরকে মেরে ফেলতে পারে তাহলে তো সব শেষ। নিজের ভালোবাসার হাতেই শেষ হবে তার গল্প। আর যদি না হয় তবুও সে এমন একটা ফাঁদ পেতে দিয়েছে যেখানে কারো মুক্তি নেই। এলিজার ঠোঁটের কোণে বিকৃত হাসির রেখা, চোখে নিষ্ঠুর ঝিলিক। ওই ছোট্ট ওষুধের কৌটো যেটা সে নিখুঁতভাবে লুকিয়ে রেখেছিল, তার ভেতর মিসক্যারেজের ওষুধ নয়, বিষের ট্যাবলেট। এমন বিষ যা খেলে ঈশা চ্যাপ্টার সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, একেবারে চিরতরে। তার কল্পনায় দৃশ্যটা স্পষ্ট। ঈশা নিথর হয়ে পড়ে আছে, তা আর বীর বেঁচে থেকেও মৃত। কারণ বীর ঈশার জন্য কতটা উন্মাদ সেটা এলিজা নিজের চোখে দেখেছে। সে দেখেছে বীরের সেই হিংস্র দৃষ্টি যা মুহূর্তে দুনিয়া চালিয়ে দিতে পারে, কিন্তু ঈশার সামনে এসে তা গলে যায়। সরাসরি বীরকে শেষ করার চেয়ে তিলে তিলে শেষ হবে, এটাই বেশি নির্মম, এটাই উপযুক্ত স্বস্তি হবে তার। প্রতিটা মুহূর্তে ছটফট করবে সে, শ্বাস নিতে পারবে কিন্তু বাঁচতে পারবে না। চারপাশে থাকবে ক্ষমতা, অস্ত্র, সাম্রাজ্য, কিন্তু যার জন্য সে সব কিছু, সে ঈশা থাকবে না। আর এই শূন্যই তাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। এলিজা বীরকে এমন একটা ক্ষত দিবে যা কোনোদিন শুকাবে না, যেটা প্রকৃত প্রতিশোধ। সে চায় বীর বেঁচে থাকুক, বেঁচে থেকে প্রতিটা রাত, প্রতিটা ভোর, প্রতিটা সময় যন্ত্রণায় ছটফট করুক আর বুঝুক যাকে আগলে রাখতে চেয়েছিল তাকে সে নিজেই হারিয়েছে। এলিজার চোখে কোনো অনুতাপ নেই, শুধু প্রতিহিংসার বিকৃতি তৃপ্তি। দাবার চাল সে আগেই বসিয়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষা, কখন খুঁটি নড়বে আর কখন পুরো সাম্রাজ্য ধসে পড়বে। নিকো দাঁতে দাঁত চেপে বলে, ব্রো, ভেতরের কিউ ছাড়া এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এইভাবে প্যালেসের মধ্যে ঢুকে আসা, এত সিকিউরিটি থাকতে, এটা ইনসাইড জব। রাজবীর স্থির হয়ে বসে আছে, কিন্তু তার স্থিরতা আগ্নেয়গিরির আগে নীরবতা। মুঠো করে ধরা হাতের শিরাগুলো ফুলে উঠছে, চোয়াল শক্ত, চোখে জমে থাকা আগুন ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে উঠেছে। সে ঠান্ডা গলায় বলে, খুঁজে বের করো কে বিশ্বাসঘাতকতা করেছে, যে করেই হোক, রেজাল্ট চাই আমি। বীরের রাগে শরীর কাঁপছে, এখনো কিছু জানতে পারেনি। সে কিছুতেই মানতে পারছে না তার প্যালেসে, তার সাম্রাজ্যে, তার চোখের সামনে কিভাবে এরকম কিছু হলো। এই প্রাসাদ শুধু বাড়ি নয়, এটা তার শক্তির প্রতীক, তার শাসনের সীমানা। এখানে তার অনুমতি ছাড়া একটা একটা পিঁপড়া ঢোকে না। আর এখন কি হচ্ছে? বীর হঠাৎ গর্জে ওঠে, মাতিও ও লুকার কি আপডেট? মেটিয়াস কোথায়? সে কি কাজ করছে যে এখনো ওদের আস্তানা খুঁজে বের করতে পারছে না? মেটিয়াস ট্র্যাকিং টিম নিয়ে বের হয়েছে ব্রো। লুকা আর মাতেও লোকেশন ফিট চেক করছে, কিন্তু কিন্তু কথাটা শেষ করতে পারল না সে। কারণ রাজবীরের চোখে যে আগুন জ্বলছে, এখানে অজুহাতের কোনো জায়গা নেই। বীর গম্ভীর গলায় বলে, আমার প্যালেসে কেউ ঢুকেছে, আমার সিকিউরিটি ভেঙেছে, মানে কেউ আমার খুব কাছের মানুষ, আমার সিস্টেমের ভেতরেই পচন ধরেছে। বাইরের কেউ এটা করতে পারে না, এখানে আমার বিশ্বস্ত কেউ আছে। আমি সেই বিশ্বাসঘাতককে চাই, জীবিত বা মৃত তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তাকে চাই। রাজবীরের মাথার ভিতরে শুধু একটাই চিন্তা করছে, যেই হোক, যেখানে লুকিয়ে থাকুক, সে ঠিকই খুঁজে বের করবে তাকে। এই প্যালেসের আজ থেকে যুদ্ধ শুরু হবে, ভেতরের শত্রু বাইরের শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। পুরো রুম বীরের ক্রোধে তাপে তপ্ত হচ্ছে। নিকো এগিয়ে আসে, শান্ত হ ব্রো, দেখছি আমি, ওর সাথে যোগাযোগ করব। রাজবীর কিছু বলে না, ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় বীর। নিকের দিকে তাকিয়ে বলে, কাউকে সন্দেহজনক মনে হলে সাথে সাথে আমাকে জানাবে, তুমি যাও। কাজ কতটুকু দেখো। নিক মাথা নেড়ে সরে যায়, তার মাথায় খুন চড়ে আছে এখন, কিন্তু এই মুহূর্তে তার প্রয়োজন অন্য কিছু। বীর রুমের দিকে যায়, ঈশা ওঠার সময় হয়ে গেছে। ঈশাকে বোঝাতে হবে সব কিছু। হ্যাঁ, প্রথমে সে
ভালোভাবেই বোঝাবে, শান্তভাবে সে নিজেকে সংযত রাখবে। কিন্তু এরপর কি হবে সেটা পুরোপুরি নির্ভর করছে ঈশার উপর। ঈশার মাথায় আর কিছু আসে না, মাথার ভেতর যেন ঝড় উঠছে, সব শব্দ থেমে গেছে, শুধু বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ। বিধ্বস্ত সে এলিজার দেওয়া ওষুধের কৌটাটা হাতে নেয়। ঈশার চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়, তারপর কৌটার সবগুলো ওষুধ ঢেলে নিজের হাতের মধ্যে নেয়। ফিসফিস করে বলে ওঠে, আপনার জন্য আমি বাবা হারিয়েছি, পরিবার হারিয়েছি। এখন আপনি বুঝবেন আপনজন হারানোর ব্যথা, নিজের অনাগত সন্তান হারাবেন।